থেকে অর্গাননের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে 161, 247, 248, 249 এর উপর আলোচনা হবে। 161, 247, 248, 249 থেকে আজকের আলোচনা। আমি যেটা বলছিলাম, আমাকে একজন প্রশ্ন করেছিল যে আপনি সিএম মাত্রায় একটা উঁচু অনেক শক্তিশালী ঔষধ কেন ঘন ঘন ব্যবহার করেন। আমাকে প্রশ্ন করা হয়েছে ঘন ঘন কেন ব্যবহার করেন। আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি একটা বড় পানির বোতলে 200, 300, 400, 500 ml পানির বোতলে ঔষধ দেন এবং সেটাতে ঝাঁকি দেন 8টা করে, এটা কোথায় পেলেন। এরপরে আমার কাছে প্রশ্ন এসেছে একটা, এটা আপনাদের মধ্য থেকে এই প্রশ্নটা, যে স্যার, ওটা তোমার কাছে রাখো, কেউ কল দিয়ে ঠিক করে দিও, যে স্যার আমরা কখন কোন অবস্থায় ঔষধকে পরিবর্তন করব। ভিডিও করতেছো? আচ্ছা, আমরা কখন কোন অবস্থায় ঔষধকে পরিবর্তন করব, কখন একই ঔষধের শক্তির পরিবর্তন করব, বাড়াবো অথবা কমাবো। এই বিষয়গুলোর আলোচনা এই কয়েকটা সূত্রের মধ্যে আছে। আমরা যখন এই সূত্রগুলো পড়ব, প্রথম কাজ হবে আমাদের 248 নাম্বার অ্যাফোরিজমটা পড়া। এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে। 248 এই অ্যাফোরিজমটা পড়ার পরে যাব 61 এ, 161। দেন এই 61 এর রেফারেন্স দেওয়া আছে 247 এর। 247 রেফার করবে 249 কে। এইজন্য প্রথম পড়তে হবে 248। 248 এই সূত্রের মধ্যে অ্যাফোরিজমের ভিতরেই 141 এর কথা উল্লেখ করা আছে। 161 এই 248 161 এ নিয়ে যাবে, 161 247 এ নিয়ে যাবে, 247 249 এ নিয়ে যাবে। আবার কি আছে এই সূত্রগুলোতে, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের হোমিওপ্যাথিতে আরোগ্য কিভাবে সাধিত হয়। হোমিওপ্যাথিতে আরোগ্য কিভাবে সাধিত হয়, এখানে একটা সূত্র আছে। সেই সূত্রটার নাম হচ্ছে ল অফ কিওর। ম্যাডাম স্পেলিং ঠিক আছে? সরি, হ্যাঁ, ল অফ কিওর। এইটা আমাদের হোমিওপ্যাথির সূত্র। আমরা হোমিওপ্যাথিতে এই সূত্রের আলোকে যাচাই করি যে একজন রোগী কতটুকু সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, কতটুকু সে সুস্থ হচ্ছে। ল অফ কিওর এটা ডাক্তার হেরিং দিয়েছেন, ওনার সূত্র থেকে এটা নেওয়া হয়েছে। ল অফ কিওর 3টা সূত্র আছে, 3টা বৈশিষ্ট্য আছে, 3টা নিয়ম আছে, যেটার উপরে ভিত্তি করে আমরা ঔষধ একজন রোগীকে যে সুস্থ করছে বুঝতে পারবো। এই 3টা সূত্র আমাদেরকে জানতে হবে। এই 3টা সূত্র জানতে হবে। এই হ্যারিং এর গাইডিং সিমটমস নামে আরেকটা বই আছে, বিখ্যাত বই, অনেক বিখ্যাত একটা বই। সেই বই থেকে আমি একটা কোটিং করেছি, সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাবো, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টা পায়ের কথা বলা হয়েছে। 3 লেগ, লেগ নেই ওখানে, অন্য শব্দ আছে, আমি লেগের কথা বললাম। 3 লেগ, হ্যাঁ লেগস, 3 লেগস। গাইডিং সিমটমস, গাইডিং সিমটমস। এখানে হ্যানিম্যান স্যার বলেছেন, ইংলিশটা শোনা দরকার, কারণ হ্যারিং স্যার এখানে বলেছেন যে ইংলিশটা শোনা, ওনার লেখা ভাষাটা শুনলে কথাটা আমাদের জন্য সুন্দর হবে। উনি বলেছেন 3 পয়েন্টস অফ রেস্ট, 3টা পয়েন্টের কথা বলেছেন। 3 পয়েন্টস অফ রেস্ট অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স, গাণিতিক সূত্র অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী বা গাণিতিক বৈশিষ্ট্য অনুযায়ী। বিং এনাফ টু সাপোর্ট এনি অবজেক্ট, যে কোনো বিষয়ে সাপোর্ট দেওয়ার জন্য দরকার। উই মে অ্যাজিউম দ্যাট 3 ক্যারেক্টারিস্টিক্স, আমরা ধরে নিতে পারি, ধারণা করতে পারি যে 3টা চারিত্রিক বৈশিষ্ট্য শুড বি সাফিসিয়েন্ট
পর্যাপ্ত হবে টু টেক আ কিওর, ভেরি প্রবাবল, খুব সম্ভবত সুস্থ করার জন্য এই 3টা পানি যথেষ্ট। এখন আমরা বিবেচনা করি যদি একটা টেবিল থাকে আমাদের। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে হ্যারিং স্যার বলেছেন 3টা বৈশিষ্ট্যের কথা, 3 পয়েন্টস, 3টা বৈশিষ্ট্যের কথা। 249 নম্বর সূত্রে হ্যানিম্যান স্যার বলেছেন যে গুটি কয়েক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রোগ লক্ষণ, গুটি কয়েক গুরুত্বপূর্ণ লক্ষণ বা কয়েকটি রোগ লক্ষণ, অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ লক্ষণ নিয়ে চিকিৎসা করলে চিকিৎসকের ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে উনি বলেছেন কয়েকটি, ওইটাকে সুনির্দিষ্ট করেছেন হ্যারিং স্যার 3টি। আমাদের যদি একটা চেয়ার, যেমন আমাদের যে চেয়ারটা আছে, এই চেয়ারের যদি 4টা পায়ের জায়গায় 4টা পায়ে থাকে, চেয়ারটা দাঁড়িয়ে থাকবে। যদি 3টা থাকে তাও হয়তো দাঁড়িয়ে থাকবে, টেবিলও দাঁড়িয়ে থাকে, কিন্তু 2টা হলে সম্ভব না। অর্থাৎ সর্বনিম্ন 3টা পয়েন্ট আমার লাগবে, যেটার উপর ভিত্তি করে আমি কোনো রোগের মেডিসিন দেব। এটা বাংলা করেছি আমি, একটু কম বেশি হতে পারে। ও বাংলা এখানে লিখিনি, শুধু ইংলিশটাই লিখেছি। আচ্ছা, সো এইটাই যেটা বলছিলাম আমি, যে আমাকে যা করতে হবে কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বের করে নিতে হবে একজন রোগীর ভেতর থেকে। আর এই কথাগুলো আছে 161 এ, এটার উল্লেখ আছে 248 এ, অ্যাফোরিজম 248 এ এটার উল্লেখ আছে। তাহলে আমার কাজ কি, একজন পেশেন্ট যখন আমার কাছে আসে সেইখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বের করে নিই। আমরা রোগী যখন আমার কাছে যখন রোগী আসে, আমি একটা রোগী, কালকে যেমন একটা রোগী আসলো, কখন আসছে বাবা? রাত্রে রোগীটা, শেষের রোগীটা আসছে কখন? তুমি তো গেছো 9টা 9:30। ওনারা তো এসার সময় আসলো না, এসার সময় তুমি আসতে গেলা, এসার সময় একটা রোগী আসছে 11:30 পর্যন্ত সেই রোগী দেখেছি, তারপরে কমপ্লিট হয়নি। আমি ফার্স্ট মেডিসিন দিয়ে ছেড়ে দিয়েছি, বলেছি নেক্সট ডেতে আসুন আবার হবে। এসার সময় বলতে খুব বেশি হলে 8:30টার মধ্যে ওনারা এসেছেন, 8:30 থেকে 11:30, 3.5 ঘন্টা দেখেছি, হয়নি। ও এই তো রুগীর লোক, আই দিস 12টার সময় স্যার ছিল, স্যার নিয়ে এসেছেন ওনার মামা না বাগিনাকে, দেখতে আমি ভুলেই গেছি। কেস কবে স্যার? সামনে আসেন, স্যার অনেক দূর থেকে এসেছেন। আমরা 2 আবু সাইদ স্যার একসাথে, উনি আবু সাইদ স্যার, ইনি অবিশ্বাস স্যার। উনি সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন, আপনাদের স্যার নীলফামারী ছিলেন। হ্যাঁ, ইনি তো ঠাকুরগাঁও, ইনি বিএইচএমএস করা ঢাকা মিরপুর না, মিরপুর থেকে ঢাকা ইউনিভার্সিটি। তো যেটা বলছিলাম যে হ্যারিংসের যে 3 পয়েন্টস, এই 3টা পয়েন্ট আমাদের থাকতে হবে মিনিমাম। যেমন 3টা পায়া ছাড়া একটা চেয়ার দাঁড়াতে পারে না, অসম্ভব, সম্ভবই না। হ্যাঁ, আমি একটার উপর ভিত্তি করতে পারি। যেমন সার্কাসে একটা বাঁশের উপরে 5-7 জন 10 জন দাঁড়িয়ে যায়, দেখেছি আমরা। কখন? যখন আই অ্যাম স্ট্রং এনাফ অথবা এক্সপিরিয়েন্স এনাফ অন দিস সাবজেক্ট। আমি কেস টেকিং এ, রোগী পর্যবেক্ষণে যদি যথেষ্ট স্ট্রং হয়ে যাই, রোগী দেখেই আমি বুঝতে পারি দিস ইজ দ্যাট মেডিসিন, তখন আমি একটা সিমটম নিয়ে কাজ করতে পারবো। কিন্তু এখন যদি আমি কাজ করতে চাই, সর্বনিম্ন 3টা লাগবে। আর যারা একেবারেই নতুন তাদের জন্য তো 3টা না, বরং 9টা দরকার। আমরা কাজ শুরু করব, আস্তে 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 আমার ভিতরের যত ভার বাড়বে তত আমার সিমটম কম লাগবে। একটা পর্যায়ে আসবে ও সিমটমে লাগবে না, রুগী এসে কথা বলবে, আমি ওষুধ দিয়ে দেবো। যদি আজকে ডাক্তার আঁকি থাকতো টাঙ্গাইলে এখানে, তাহলে আপনারা বুঝতে। ঢাকা একটা রুগী দেখেছি, আমি আগে ওষুধ সিলেকশন করে ফেলে দিয়েছি, ওনাদের সাথে কথা বলছি, ওদেরকে বলছি তোমার ওষুধ বানাও, অনেক ভালো আছে সেই রুগী। ওরা ইন্ডিয়ায় দেখিয়েছে, সিঙ্গাপুরে দেখিয়েছে, মানে 2-3 মাসের মধ্যে, থাইল্যান্ডে দেখিয়েছে, আমেরিকায় দেখিয়েছে, সবাই বলেছে এই বাচ্চা 5 বছরের মধ্যে এক্সপায়ার করবে। এবং তাই বাচ্চা ধীরে 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 সব কোকড়া হয়ে আসছিল, সব আমার কাছে ভিডিও আছে সব। আমি 24 নভেম্বর ফার্স্ট রোগীটা দেখেছি, ওষুধ দিয়ে এসেছি, আল্লাহ পাক ওদেরকে সন্তুষ্ট করবে, আমার ইজ্জত বাড়ায় দিবে, বাস। এখন বাচ্চা হাত আঙ্গুল মুভমেন্ট করে, আর আগে এরকম হয়ে যাচ্ছিল, প্রতিদিন খুলতো না, আর এখন হাত মুভ করে, ডাকলে হাতে এগিয়ে দেয়, দাঁড়া হওয়ার জন্য চেষ্টা করে, কথা বলার চেষ্টা করতেছে। তো আমি যদি এক্সপার্ট এনাফ হয়ে যাই, তখন আমার জন্য অল্প কিছুই দরকার। এখন আমি কিছুই জানি না,
হোমিওপ্যাথিতে আমি নতুন, 5 বছর থেকে আসি, 10 বছর থেকে আসি, 12 বছর থেকে আসি, আমি যদি মনে করি যিনি 30 বছর থেকে আছেন তার মতো হয়ে যাব, একদিনে হবে না। তিনি কতটা পথ, কতটা কষ্ট, কতটা খড়ি জ্বালিয়ে, পাট খড়ি জ্বালিয়ে এই পর্যায়ে এসেছে সেটা দেখতে হবে আমার। হ্যাঁ, 161 নম্বর সূত্রটা শুরু হয়েছে এভাবে। 161 নম্বর সূত্রটা শুরু হয়েছে এভাবে, when I here limit the so called homeopathic aggravation, যখন আমি হোমিওপ্যাথিক বৃদ্ধি, তথাকথিত বৃদ্ধি, এখানে 61 নম্বর সূত্রের শেষের দিকে স্যার বলেছেন যদি তুমি যথেষ্ট অভিজ্ঞ হও, যথেষ্ট পর্যবেক্ষণ করতে সক্ষম হও, তুমি ঔষধ দেওয়ার পরে কোনো অ্যাগ্রাভেশন হবে না। আর এই কারণেই আবার প্রথমে বলে দিয়েছেন তথাকথিত অ্যাগ্রাভেশনের কথা যদি আমি শুনতে পারি, when I hear limit so called homeopathic aggravation, আমি যদি হোমিওপ্যাথিক তথাকথিত হোমিওপ্যাথিক বৃদ্ধি, অর্থাৎ আমরা যেটাকে বলি ঔষধজ বৃদ্ধি শুনতে পাই, তখন কি করি, or rather the primary action of the homeopathic medicine that seems to increase, যেটা কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি ঘটায় হোমিওপ্যাথিক ঔষধটা, somewhat the symptom of the original disease, মূল রোগের মূল আসেন ভাইজান বসেন, এই স্যারকে বসে দাও, বাবা বসে দাও, স্যার এখানে আসেন, এখানে আসেন স্যার। তো যেটা বলছিলাম যে অরিজিনাল ডিজিজ, যে তার মূল যেটা রোগ এটারই বৃদ্ধি দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা হোমিওপ্যাথিক বৃদ্ধি, এটা মেডিসিনাল বৃদ্ধি। এটা কোথায় আছে? এটা অর্গাননে আছে। অ্যাফোরিজম 161। তারপরে কি বলছে? টু দ্য ফার্স্ট অর ফিউ ফার্স্ট আওয়ার্স, ঔষধ দিলাম প্রথমে বৃদ্ধি দেখা দিই, অথবা ফিউ ফার্স্ট আওয়ার্স, ফিউ বলতে 1-2 ঘন্টার মধ্যে বৃদ্ধি দেখা দিবে। দিস ইজ সার্টেনলি ট্রু with respect to disease of a more acute character and of recent origin. এটা বাংলাটাও করেছি, যখন আমি তথাকথিত হোমিওপ্যাথিক বৃদ্ধি অথবা বড় হোমিওপ্যাথিক ঔষধের মুখ্য ক্রিয়া যা মূল ব্যাধি লক্ষণকে কিছুটা বৃদ্ধি করে বলে মনে করি, তা প্রথম ঘন্টায় হতে পারে বা প্রথম কয়েক ঘন্টায় হতে পারে, তখন এটি খুব অচির এবং সদ্যসৃষ্ট ব্যাধি নিশ্চয়ই হবে। কিন্তু যেখানে দীর্ঘ ক্রিয়াশীল, কিছু দিনের স্থায়ী অথবা খুব দীর্ঘস্থায়ী ব্যাধির সাথে যুদ্ধ করতে হয়, আমি বলি যে আমরা সহযোদ্ধা। এই যুদ্ধ কথাটা হ্যানিম্যান স্যার নিজেই বলেছেন যে হোমিওপ্যাথ ডাক্তাররা হচ্ছে রোগের বিরুদ্ধে এক একজন বীর, এক একজন যোদ্ধা। তো এই যে যুদ্ধ করলাম, মূল ব্যাধির এরূপ বৃদ্ধি, দৃশ্যত বৃদ্ধি চিকিৎসাকালে উপস্থিত না হওয়াই স্বাভাবিক। কখন? যদি সে অভিজ্ঞ হয়, এবং তা ওইভাবে উপস্থিত হয় না যদি সঠিকভাবে নির্বাচিত ঔষধ যথার্থ ক্ষুদ্র মাত্রায়, এখানে লেখা নেই, এখানে আছে ক্ষুদ্রতম মাত্রায় দেওয়া হয়, ক্রমাগত উচ্চ শক্তিতে প্রতি মাত্রায় কিছুটা পরিবর্তন করে। আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন ঝাঁকি দিয়ে দিয়ে ওষুধ দেন, এবং উনি অনেক বড় কলেজের একজন বড় স্যার, আপনি কেন এত ঝাঁকি দিয়ে ওষুধ দেন? হ্যানিম্যান স্যার বলছে প্রতি মাত্রায় কিছুটা পরিবর্তন করতে হবে। কিছুটা পরিবর্তন করতে হলে কি করতে হবে? আমাকে ঝাঁকি দিতে হবে। কতটা? এই 248 নম্বর সূত্রে স্যার বলেছেন 8টা, 10টা অথবা 12টা। হ্যানিম্যান স্যার বলেছেন, আমি বলছি না। এই যে 248 নম্বর সূত্রে হ্যানিম্যান স্যার বলে দিচ্ছেন যে তুমি for this purpose we potentize anew the medicinal solution with perhaps 8, 10 or 12 succussions. 8,
10 or 12 সাবকাশন 248 নম্বর সূত্রে স্যার নিজেই বলছেন। আমরা এমনি চাকরি দিই না, বরং আমরা এটা বলতে পারি যে আপনি যে ওষুধ দেন 1 গ্রাম গ্লুকোজের মধ্যে 3 ফোঁটা 1 ফোঁটা 2 ফোঁটা এটা কোথায় আছে অর্গাননে দেখিয়ে দিন, আমি এটা বলতে পারি। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার অর্গাননে এটা দেখাতে পারবে না, আর ওটার কোনো মাত্রাও পরিবর্তন হয় না, আর ওখানে কোনো মাত্রাও পরিবর্তন হয় না। এরপরে অর্গাননের কোনো বইয়ে মাদার ফাদার সিস্টার ব্রাদার বায়োকেমিক ওষুধের নাম উল্লেখ করা নেই। আমরা যে আজকে মাদার নিয়ে চিকিৎসা করি অর্গাননে এটা উল্লেখ নেই। অর্গাননের 248 নম্বর সূত্রে আছে, আমি বাংলা বললে আপনাদের আরো সুন্দর ভালো লাগবে শুনতে। এই যে আমরা কি করব, প্রতিবার শক্তি প্রতিবার নতুন করে বৃদ্ধি করি, সম্ভবত 8, 10, 12 ঝাঁকির মাধ্যমে, যা থেকে আমরা রোগীকে প্রতি মাত্রায় 1 চা চামচ অথবা বাড়িয়ে কয়েক চা চামচ প্রদান করি। যেমন আমরা দিই 3 বার, 3 কর অথবা 3 চামচ খাওয়ার জন্য। এরপরে দীর্ঘস্থায়ী ব্যাধিতে দৈনিক অথবা দ্বিতীয় দিনে 2 থেকে 6 ঘন্টা পর, জরুরি অবস্থায় প্রতি ঘন্টায় অথবা আরো ঘন ঘন। আমরা 5 মিনিট পর বলব। আচ্ছা বলুন, আমার ক্ষুধা লেগেছে, আপনারও ক্ষুধা লেগেছে, আমি যদি 1 কেজি চালের ভাত খাই আমার পেট ভরে, আপনি 1 ছড়াক চালের ভাত খেলে অর্থাৎ 50 গ্রাম চাল খেলে, চালের ভাত খেলে আপনার পেট ভরে। আপনাকে যদি 100 গ্রাম চালের ভাত দেওয়া হয় আপনার কি হবে? বদহজম হবে না? কষ্ট হবে না? পেট খারাপ করবে না? অসুস্থ হবেন না? আমার আবার প্রয়োজন 1 কেজি, আমাকেও দিয়েছেন 100 গ্রাম, কি হবে? আমার ক্ষুধা মিটবে না, আমার ভালো লাগবে না, আমার তৃপ্তি হবে না, আমি অসুস্থ হয়ে পড়বো না খেয়ে না খেয়ে। আমার তো 1 কেজি প্রয়োজন। এখন যার 1 কেজি প্রয়োজন তাকে আপনি দিবেন 100 গ্রাম, যার প্রয়োজন 50 গ্রাম তাকেও দিবেন 100 গ্রাম, তাকে হতে পারে? আমার দরকার ঘন ঘন, ঘন ঘনই দিতে হবে। আমার দরকার পাতলা পাতলা, 3 দিনে একবার দিতে হবে, একবার। ইভেন এখানে উল্লেখ করা আছে প্রয়োজনে মাসের পর মাস 1 মাত্রার ওষুধ চালিয়ে যেতে হবে। আমি দিয়েছি সিএম, চলবে 6 মাস, কোনো সমস্যা নেই যদি রোগী চায়। আমি 200 দিয়েছি, এই যে শরীফের এক বন্ধু, ওর নাম শরীফ, ওর মার মাথা ব্যথা ছিল, 200 দিয়ে 7-8 মাস ছিল। 200 শুধু কারো হয়েছে 200, যার যেটা দরকার। আমার কাছে আসলেই আমি ঔষধ পোটলা করে দিয়ে দিব, আর ব্যাগ ভর্তি করে দিয়ে দিব, আর আমারও পকেট ভর্তি করে নেব। হ্যাঁ, পকেট আবার ভর্তি হতে পারে, রোগী একদিক থেকে ক্ষতি হোক, সব দিক থেকে ক্ষতি হবে, একটু বসে দিলে ভালো হয়। এখানে চলে আসো। তো এই জন্য আমরা যখন রোগীকে ঔষধ দেই, ঔষধ দেওয়ার নিয়মগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। ঔষধ দেওয়ার অর্গাননের সঠিক নিয়ম কি, ঔষধ পরিবর্তনের অর্গাননের সঠিক নিয়ম কি, সেটা জানতে হবে। যেমন আমি ওষুধ দিয়ে দিলাম, এখন রোগী এসে বললো আমার রোগ বেড়ে গেছে, তাহলে আমাকে 261 নম্বর সূত্র দেখতে হবে। 161 কেন 161 দেবো? কারণ 161 বলা আছে অ্যাগ্রাভেশন, 161 বলা আছে অ্যাগ্রাভেশন। আমি যদি মেডিসিনের রোগীর ট্রিটমেন্ট জানতে চাই, রোগীর ট্রিটমেন্ট যদি ভালো করে করতে চাই, তাহলে আমাকে 146 থেকে 285 পর্যন্ত এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, একেবারে ঠোঁটস্থ। যদি ঠোঁটস্থ করতে না পারি, 146 থেকে 285, এই 146 থেকে 285 নম্বর অ্যাফোরিজমের মধ্যে রোগী চিকিৎসা, ঔষধ পরিবর্তন, পথ্য পরিবর্তন, ঔষধের মাত্রার পরিবর্তন, ঔষধ বন্ধ রাখা, ফাইটাম দেয়া, সব কথাগুলো এখানে উল্লেখ করা আছে। কিন্তু আমাকে তো বইটা পড়তে হবে। আমার এক স্যার আমাকে বলেছিল প্রতিদিন তুই অর্গানন পড়বি। আমি ভেবেছিলাম যে স্যার এটা কি বললো, অর্গাননই পড়বো? ম্যাথমেটিক্স আছে, কেন্টের বই আছে, বরিকের বই আছে, ফিলোসফি আছে, কত কি আছে। ঔষধ জানলেই হয়।
কিন্তু স্যার বলছে তুই প্রত্যেক দিন অর্গানন করবি। আমি যখন অর্গানন পড়া শুরু করলাম, ওই যে একটু আগে বললাম না, আমার এই সেমিনারের নাম যে আমি অর্গানন সেমিনার দিয়েছি, যদি এটা অন্য কোনো নাম দিতাম আজকে এই সেমিনারটা বন্ধ করে দেওয়া লাগতো। কিন্তু অর্গানন সেমিনার এই জন্যই চালু আছে এবং এই সেমিনার চালু থাকবে ইনশাআল্লাহ। পাশের এটা ভাড়া নিয়ে নিয়েছি, আগামী মাস থেকে আমরা পেয়ে যাবো 1 তারিখ থেকে, আরো বড় আকারে করবো ইনশাআল্লাহ। এই যে এবার কষ্ট হচ্ছে, এই কষ্টটা আর হবে না। এখন আমার কাছে রোগী এসেছে, এসে বলল আপনার ঔষধ খেয়ে আমার রোগ বেড়ে গেছে। আপনার ঔষধ খেয়ে, কালকে একটা রোগীর কথা বলি। কালকে একটা রোগী আমার কাছে আসলো, আমি ও বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম, এই রুমটাও পরিষ্কার করছিল ইয়ে করার জন্য, আজকে সেমিনারের জন্য। কি বাবা ওষুধ খেয়ে কি অবস্থা হলো? না স্যার কিছু, আঙ্কেল কিছু হয়নি, আগের মতোই আছে। কি আগের মতো আছে? সব আগের মতো আছে। পায়খানা সেটাও আগের মতো আছে, ঘুম আগের মতো আছে, খাওয়া আগের মতো আছে, মেজাজ আগের মতো আছে। আমি, তুমি আগের মতো কি বলো, বুঝাই বলো না একটু। আগে কতক্ষণ লাগতো পায়খানা করতে? আঙ্কেল আগে যতক্ষণ লাগতো এখন ততক্ষণ লাগে। আগে কবে পায়খানা করতাম? আগে 1 দিন 2 দিন পর পর করতাম। এখন বলে এখন প্রতিদিন হয়। আগের মতো হলো? রোগীকে পর্যবেক্ষণ করা বড় কঠিন জিনিস। ওরা কখনোই স্বীকার করবে না যে, আর ওটা ওরা বুঝতে পারে না। রোগীর যা ভালো হয় ওইটা রোগী বলার কথা ভুলে যায়, যেটা কষ্ট থাকে ওইটাই খালি। এটা স্বাভাবিক, কষ্টের কথা তো আমিও বলবো। রোগী আসবে আর বলবেন না ডাক্তার সাহেব খুব মাথা ব্যথা। এখন ডাক্তার সাহেব খুব মাথা ব্যথা, দেই ওষুধ। কিন্তু আমাকে জানতে হবে এই রোগীটা আমার কাছে প্রথম যেদিন এসেছিল আমি যে ওষুধটা দিয়েছিলাম, লাস্ট যেদিন এসেছিল আমি যে ওষুধটা দিয়েছিলাম, সেই ওষুধটার কি কমপ্লেন ছিল। যদি দেখি ওখানেও মাথা ব্যথা ছিল, আজকে আছে সেটা একরকম চিকিৎসা। ওইখানে মাথা ব্যথা ছিল না, আজকে মাথা ব্যথা, সেটা আরেক রকম চিকিৎসা। ওইখানে মাথা ব্যথা ছিল না, আগে মাথা ব্যথা ছিল, আজকে আবার দেখা দিয়েছে, সেটা আরেক রকম চিকিৎসা। রোগী এসে রোগের কথা বললেই আমরা ওষুধ দেই না। লুসি ওষুধ নিয়ে গেছে, আমার রোগী এসে আমার কাছে ওষুধ চেয়েছে, আমি ওষুধ কি এটা বাবা? রোগীকে ফাইটাম খায়া রাখছি মাসকে মাস। ও এসে ওষুধ চায় আর বোতল ভর্তি করে আমি দেই পানি। কত দামি পানি? আমি কিন্তু ঠিকই দেই। ডিয়ার ভিউয়ার, আপনারা যারা হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে বুঝতে ও চিকিৎসা নিতে আগ্রহী এবং হোমিওপ্যাথির খুঁটিনাটি বিষয় ও গবেষক ডাক্তার শ্যামল কুমার দাস স্যারের সকল প্রকার আপডেট সবার আগে পেতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।